রাজ্য সরকারের পক্ষ থেকে যে আইনজীবী মিথ্যে কথা বলছেন তার সামনে দাঁড়িয়ে সেই ক্লারিফিকেশন তিনি দিলেন না। তাহলে আমরা মনে করি যে আমাদের আন্দোলনের যে জায়গা, সেই আন্দোলনের জায়গা থেকে যে সদর্থক ভূমিকা রাজ্য প্রশাসনের কাছ থেকে আমরা আশা করেছিলাম, সেই জায়গাটাতে আমরা দেখতে পেলাম না। আমরা যে মহামান্য সুপ্রিম কোর্ট এও বলেছেন যে জুনিয়র ডাক্তার এবং স্টেট প্রশাসনের মধ্যে কনফিডেন্স বিল্ড চেষ্টা করা হচ্ছে সিকিউরিটিকে সামনে নিয়ে। তাহলে আপনারা যদি দেখেন সাগর দত্তের ঘটনা, সিএনএমসির ঘটনা, রামপুরহাটের ঘটনা এবং কালকে আজ রাত্রের মধ্যে ঘটা বর্ধমানের ঘটনা, তাহলে এই জায়গাগুলোতে সেফটি সিকিউরিটি নিয়ে যে জায়গা, সেই জায়গাটাকে সুপ্রিম কোর্টে অ্যাড্রেস করা উচিত ছিল এবং চিফ সেক্রেটারি স্যারের তাহলে কি এই পরবর্তী ঘটনাগুলোর জন্য রাজ্য প্রশাসন আমাদেরকেই দায়ী করবে? তাহলে রাজ্যের যে বেহাল স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থাকে তিনি সুপ্রিম কোর্টের অন্দরে লুকিয়ে গেলেন বলে আমরা মনে করি। সাধারণ মানুষের কাছে আমরা আন্দোলনকারীদের যদি দায়বদ্ধতা থেকে থাকে, তাহলে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কেন আমরা কথা বলবো না? আমরা যদি একজন পেশেন্টকে সুস্থ করতে চাই, তাহলে তাকে পর্যাপ্ত পরিকাঠামো যদি থাকে, তবেই আমরা আমাদের সিকিউরিটি সম্পূর্ণ হয়। আমাদের সিকিউরিটির এখানে দুটো প্রশ্ন হচ্ছে, একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারগত সমস্যা থেকে সাগর দত্ত, সিএনএমসি, বর্ধমান এবং রামপুরহাটের ঘটনা। দ্বিতীয় ঘটনা 9 আগস্টকে কেন্দ্র করে দোষীদের অবিলম্বে যদি গ্রেফতার করা না হয়, এই ঘটনার মোটিভ যদি সামনে না আসে, তাহলে আমরা কিভাবে এই ক্যাম্পাসের মধ্যে সুরক্ষিত বোধ করতে পারি? তাহলে এই দুটো জায়গা থেকে আমাদের কর্মবিরতির সিদ্ধান্ত। অ্যাডভোকেটের রিগার্ডিং আপনারা যে কোশ্চেন করছেন, সেই জায়গা থেকে আমরা এইটুকুই বলতে পারি, এসেনশিয়াল পরিষেবার একটা অংশ ছিল যারা সার্জিক্যাল সাবজেক্ট এবং মেডিসিনের ব্রাঞ্চ, তারা তাদের অ্যাডে ছাড়াও তার পরের দিনের যে পোস্ট অ্যাডে এবং তার পরের দিনে পেশেন্টদের ফলো আপ করা, আইপিডির মধ্যে এই পরিষেবা দিচ্ছে। আমরা এসওপি তৈরি করে করে ডিপার্টমেন্ট ওয়াইজ এই কাজ করেছি। তাহলে সম্পূর্ণ জায়গাটা হয়তো ইলাবোরেটলি আর সুপ্রিম কোর্টের অন্তরে ডিসকাশন হলে হয়তো এই জায়গাটা এখানে ক্লিয়ার হতো। কিন্তু আমরা তবু যেটা বলতে চাই সেটা এটাই যে আমাদের দিক থেকে যে দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়া যদি ন্যায়সঙ্গত হয়, যুক্তিসঙ্গত হয়, তাহলে রাজ্য প্রশাসনের আমাদের এই দাবি দেওয়া নিয়ে অবিলম্বে অতি দ্রুততার সাথে ব্যবস্থা করা উচিত। এবং সিবিআই যে তদন্ত প্রক্রিয়া চলছে, সেই জায়গা থেকে মোটিভ ছিল কেন এই ঘটনা ঘটলো, এই ঘটনার পিছনে প্রকৃত দোষী দ্বারা সেই দোষীদের শনাক্ত করা এবং অ্যারেস্ট করা। একটা সোশ্যাল মিডিয়াতে আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ধর্ষণ এবং খুনের পরিপ্রেক্ষিতে অভয়ার পোস্টমর্টম রিপোর্ট নিয়ে যে বিভ্রান্তিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে, সেই ব্যাপারে আমরা দু চার কথা সকলের সামনে রাখতে চাই। 9 আগস্ট আমরা প্রথমে খবর পাই যে চেস্ট ডিপার্টমেন্টের কর্মক্ষেত্রে একজন সেকেন্ড ইয়ার পিজিটি সুইসাইড করেছেন। কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আমরা জানতে পারি কেসটা সুইসাইড নয়, এটি একটি ধর্ষণ এবং খুনের ঘটনা। সেই সূত্র ধরেই আমাদের মনে সন্দেহ জন্মায়। সেই অবিশ্বাস এবং সন্দেহ থেকেই আমরা সমস্ত স্টুডেন্টরা পোস্টমর্টম প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হয়, তার জন্য ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টের দাবি রাখি। পোস্টমর্টম প্রক্রিয়া হয় বিভিন্ন সিনিয়র পোস্টমর্টম বিশেষজ্ঞ, ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন সিনিয়র পুলিশের তত্ত্বাবধানে। সেই প্রক্রিয়া ভালোভাবে সম্পূর্ণ করার সম্পূর্ণ দায়িত্ব বর্তায় ওনাদের ওপরেই। বিভ্রান্তিমূলক যে পোস্টটি ছড়ানো হচ্ছে, তাতে পোস্টমর্টমে উপস্থিত জুনিয়র ডাক্তারদের স্বাক্ষর রয়েছে, এ কথা সত্য, কিন্তু কোনোভাবে পোস্টমর্টমের স্বচ্ছতার দায় জুনিয়র ডাক্তারদের উপর বর্তায় না। কারণ আমরা আমাদের সীমিত জ্ঞান নিয়ে ওই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পক্ষ থেকে সবটুকু দিয়ে চেষ্টা করেছিলাম যাতে এই নারকীয় খুন ও ধর্ষণের ঘটনাকে আত্মহত্যার মুখোশ না পরানো হয়। বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা যেভাবে ঘটনাটাকে চাপা দিতে চাইছিলেন, তার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং পোস্টমর্টম প্রক্রিয়া যাতে সঠিক নিয়ম মেনে হয়, সেই দাবিতে অনড় থাকি। সেই স্বচ্ছতার দাবি থেকেই আমরা পোস্টমর্টম রিপোর্ট কলকাতা পুলিশের কাছ থেকে দেখতে যাবার দাবি বারংবার রেখেছিলাম, যা আমাদেরকে পরবর্তীকালে পুলিশের পক্ষ থেকে দেখানো হয়নি। এমনকি মহামান্য সুপ্রিম কোর্টও পোস্টমর্টম প্রক্রিয়ার ভুল ভ্রান্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়াতে এই যে নানান বিভ্রান্তিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া জুনিয়র ডাক্তারদের ওপর
জুনিয়র ডাক্তারদের অভয়ার ন্যায় বিচারের আন্দোলনকে যেভাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষজন বিভিন্ন ভাবে অনুষ্ঠিত করার প্রয়াস করছেন, সেই প্রয়াসকে জুনিয়র ডাক্তাররা WBJDF-রা তীব্র তীব্র ধিক্কার জানাচ্ছে। চাইছিলাম যে প্রকৃত দোষী যারা তাদেরকে অ্যারেস্ট করা হোক, আইডেন্টিফাই করা হোক, অ্যারেস্ট করা হোক, এবং এই ঘটনার মোটিভ কি ছিল, যদি এই ঘটনার মোটিভ কি সেটা আমরা জানতে না পারি তাহলে আপনি চাইছেন না কেন সেই জায়গা দিয়ে সুরক্ষিত বোধ আমরা করতে পারি না। তাহলে সুরক্ষার যেমন দুটো দিক আছে এখানে, সেই দুটো জায়গা থেকে আমরা সুস্পষ্ট বার্তা দিয়েছিলাম। যদি আপনারা মনে করেন যে আমাদের দিক থেকে সিজওয়ার্ক ছাড়া অন্য কোনো পন্থার যাওয়া উচিত ছিল, আমরা এই পন্থার কথাও ভেবেছিলাম। হয়তো আপনারা জানেন আমাদের জিপি মিটিং অনেক সময় লেগেছে, তাহলে এই পন্থাও আমরা এক্সপ্লোর করি নিয়ে এই জিনিসটা ঠিক নয়। আমরা যেটা মনে করেছিলাম যে এই জায়গা থেকে রাজ্য প্রশাসনের দিক থেকে এবং সিবিআই দিক থেকে যদি এই সদর্থক বার্তা আমরা পাই, তাহলে তো এই কর্মবিরতি কালকেই উঠে যেতে পারে। তাহলে এই জায়গাটা সম্পর্কে ভিজিবল পদক্ষেপ আমরা চাইছি। এই ভিজিবল পদক্ষেপের অপেক্ষায় জুনিয়র ডাক্তাররা আছে। এই অ্যারেস্ট হয়েছে, তাহলে হচ্ছে যে এটাই যে সঞ্জয় রায় অ্যারেস্ট হয়েছে এখনো অব্দি, এবং এক্স প্রিন্সিপাল এবং কালা থানার ওসিকে এক্স প্রিন্সিপালকে ইনস্টিটিউশনাল এফআইআর দেখতে বলা হয়েছে বা করা হয়নি অভিযোগ, এবং ডাবা থানার ওসির ক্ষেত্রেও সেম অভিযোগে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তাহলে প্রকৃত দোষী কারা, এই জায়গাটা আমরা মনে করি শুরুর দিন থেকে যে ঘটনা বলছি যে এই ঘটনার সাথে একাধিক ব্যক্তি জড়িত থাকার কথা, তাহলে সেই একাধিক না এটাও একটু ক্লিয়ার করে, এবং মোটিভ, তাহলে মোটিভ কি, যদি মোটিভ ক্লিয়ার না থাকে তাহলে এই ক্যাম্পাসের মধ্যে আর এই ধরনের ঘটনা ঘটবে না, এই নৃশংস ঘটনা ঘটবে না, এই কথাও যদি সিবিআই বলতে পারে তাহলে আমরা মেনে নিতে পারি। তাহলে সেই জায়গাটার জন্য আমরা কোর্ট মনিটর মহামান্য সুপ্রিম কোর্টের কাছ থেকে আমরা কি চাইছিলাম যে একটা অনকল রুম বা একটা সিসিটিভি ক্যামেরা, একদমই না। তাহলে আমরা চেয়েছিলাম বিচারের প্রশ্নে তার দিক থেকে একটা এই ঘটনাকে কেন্দ্র করে একটা সদর্থক ভূমিকা, সদর্থক প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আমরা পাচ্ছি না। কনফিডেন্স বিল্ড আপের ক্ষেত্রে আপনারা আপনি যেটা বললেন সেই জায়গা থেকে বলতে চাই যে 13 দিন অতিবাহিত হলো, কেন বাস্তবায়িত রূপ আমরা দেখতে পাচ্ছি। সমাবেশ এবং মহামিছিল আছে, এই অবধি আমরা আমাদের নির্দিষ্ট কর্মসূচি এখন অবধি রাখতে পেরেছি। পুজোর দিনগুলোতে কি হবে কি হবে না এই নিয়ে আমাদের দিক থেকে আমাদের পক্ষ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট। এর আগে আপনারা যখন কর্মবিরতিতে ছিলেন তখন সিনিয়র চিকিৎসকদের সমর্থন পেয়েছিলেন, যে কারণে রোগীরা সেই অর্থে পরিষেবা ব্যাহত হয়নি। এবার কি 55 দিনের পর সিনিয়র চিকিৎসকেরা সেই একই রকম ভাবে আপনাদের কাছে আছেন? আমরা আমাদের ছাত্রছাত্রী থেকে শুরু করে সিনিয়র চিকিৎসকদের সাথে আলোচনা করছি। আমরা মনে করি যদি আমাদের দাবি ন্যায়সঙ্গত হয় তাহলে সিনিয়র চিকিৎসকদেরকেও আমাদের পাশে আসা উচিত, আমাদের পাশে আমাদের যে আন্দোলনের দাবি সেই দাবির সাথে সমার্থক হওয়া উচিত। আমরা এখনো কথা বলে উঠতে পারিনি, আমরা কথা বলছি সমস্ত কলেজগুলোতে, কথা বলে সিনিয়র চিকিৎসকদের কি বক্তব্য এবং আমাদের কি বক্তব্য এই নিয়ে সুচিন্তিত মত আপনাদের। মানুষের হয়রানি কি মানুষের হয়রানি কখনোই সমর্থনযোগ্য নয়, ফলে অতি দ্রুততার সাথে এই সমস্যার সমাধান হোক এটাই আমরা চাইছি। তাহলে যে বা যারা আমাদের এই দাবিগুলোকে যদি ন্যায়সঙ্গত বলে মনে করে তাহলে অবিলম্বে এই দাবির সাথে যারা সহমত তারা আমাদের আন্দোলনে আসুক, এবং যারা রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় প্রশাসন সিবিআই থেকে শুরু করে মহামান্য সুপ্রিম কোর্ট তারা আমাদের যে দাবি নিয়ে সদর্থক জায়গা সেই সদর্থক প্রতিষ্ঠা দেখা, তাহলে এই কর্মবিরতি উঠে যেতে পারে এবং সাধারণ মানুষের হয়রানি। আমরাও তো কাজে ফিরতে চাই, আমরা কাজে তো ফিরেই ছিলাম এবং সম্পূর্ণ কাজে ফেরার দিকেই আমরা ছিলাম। তাহলে সেই জায়গা থেকে আমাদেরকে যে জায়গাটা ঘুরে আসতে চাইছে সেই জায়গাটা যথেষ্ট যন্ত্রণা, সেই যন্ত্রণার জায়গা থেকেই বলতে চাইছি যে অতি দ্রুততার সাথে আমাদের সমস্যার সমাধান করা হোক। যে মুহূর্তে সমস্যার সমাধান করা সম্ভব হবে, ভিজিবল স্টেপ আমরা দেখতে পাবো, আমরা সেই মুহূর্তে সম্পূর্ণ কাজে ফিরব। কলেজে ঘটে যাওয়া ঘটনাতে অত্যাবশ্যক আইসিইউ বেড না পাওয়ার ফলেই জুনিয়র ডাক্তারদের মরণপণ চেষ্টার পরেও একজন মুমূর্ষু রোগীকে বাঁচানো যায়নি। তারপরেই হাসপাতালে পর্যাপ্ত সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা না থাকার ফলে রোগীর পরিজনেরা ডাক্তারদের উপরেই চড়াও হয়। মহিলা ইন্টার্ন ও নার্সদের নিগৃহীত হতে হয় তাদের হাতে। আমরা আমাদের আন্দোলনের প্রথম দিন থেকে বলে এসেছি, সরকারি হাসপাতালগুলিতে রোগী পরিষেবা সুনিশ্চিত না করা গেলে চালু হাসপাতাল পরিকাঠামোর জনমুখী রদবদল না ঘটিয়ে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব না। সাগর দত্তের ঘটনা
এরই এক জ্বলন্ত উদাহরণ। আমাদের দাবি মেনে তৎপরতার সঙ্গে রাজ্যের প্রত্যেকটি হাসপাতালে যদি বেড ভ্যাকেন্সি মনিটর চালু করা যেত, যদি সেন্ট্রাল রেফারেল সিস্টেম গড়ে তোলা যেত, তাহলে হয়তো এই মৃত্যু এড়ানো যেত। এমন বহু রোগীর মৃত্যু হয়তো এড়ানো যাবে ভবিষ্যতে। প্রত্যেক রোগীর পরিবার জানতে পারবেন কোন হাসপাতালে কোন বিভাগে কয়টি বেড খালি আছে। প্রত্যেকটি হাসপাতালে ডাক্তাররাও বুঝতে পারবেন কোথায় রেফার করলে রোগীর যথাযথ চিকিৎসা সুনিশ্চিত করা যাবে। যদি প্রত্যেকটি হাসপাতালে সরকারি গড়িমসি না করে যথাযথ সুরক্ষার ব্যবস্থা করত রাজ্য সরকার, তাহলে এড়ানো যেত রোগীর মৃত্যুর পরে নক্কারজনক নিগ্রহের ঘটনাটিকেও। গত 2 দিনে এইরকম নিগ্রহের ঘটনা আমরা বহুবার ঘটতে দেখলাম কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, রামপুরহাট মেডিকেল কলেজ, আইকিউ সিটি মেডিকেল কলেজ ইত্যাদি জায়গাতেও। আমরা বারংবার উল্লেখ করেছি যে অভয়ার ঘটনার বীজ লুকিয়ে আছে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার গভীরে। আমাদের আরেকখানি মূল দাবি ছিল বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থায় জারি অগণতান্ত্রিক ভয়ের পরিবেশকে নির্মূল করার, সমাজ থেকে এই ভয়ের রাজনীতি এবং কলেজগুলিতে হুমকির সংস্কৃতি অপসারণ করার। আমরা দেখেছি সুপ্রিম কোর্টেও আজ প্রতিষ্ঠিত হয়েছে যে আরজি করের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আরজি করের মতো একটি ঘটনা ঘটেছে, তার কারণ সেখানে একটি অগণতান্ত্রিক ভয়ের রাজনীতির পরিবেশ তৈরি হয়েছিল। সন্দীপ ঘোষের অবৈধ কার্যকলাপ এবং জুলুমবাজিতে স্বাস্থ্য দপ্তরের উচ্চ স্তরের প্রত্যক্ষ প্রশ্রয় ছিল এবং একইভাবে তিনি ক্যাম্পাসে একদল গুন্ডাকে আশ্রয় দিয়েছিলেন যারা এই অপশক্তির বলে বলিয়ান হয়ে এতদিন এই দুর্নীতিকে কার্যকর করেছিল।